দর্শক, বিগত সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি ব্যাপারের যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় যিনি আইসিটি মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ছড়ি ঘুরিয়েছেন এবং ব্যাপক দুর্নীতি করেছেন, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে, এরকম আলোচনা চলছিল। নির্বাচনের মাত্র দুদিন আগে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, এরকমটাও আমরা জানি। সেটা নিয়ে তিনি ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন, তিনি যথাযথ প্রক্রিয়া মেনটেন করেই বিদেশে গেছেন এবং তিনি আবার ফিরে আসবেন। ফিরে আসার জন্য অপেক্ষায় আছি আমরা। এরই মাঝে দুদকে এক গাদা অভিযোগ দাখিল হয়েছে, তাকে সহ তার উপদেষ্টা পরিষদের, এমনকি তার যিনি অভিভাবক প্রফেসর ইউনূস, তার নামেও দুদকে এক গাদা দুর্নীতির অভিযোগ পড়েছে। এবার এই ফয়েজ আহমেদ তৈয়ব, তাকে নিয়ে কালবেলা একটা ভয়াবহ রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে দুর্নীতির জাল তিনি কিভাবে বুনেছিলেন এবং ওই মন্ত্রণালয় দুটোকে তিনি কিভাবে দুর্নীতিগ্রস্ত বানিয়েছিলেন। নগদ থেকে শুরু করে আইসিটি মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগের অন্যান্য খাত, এহেন কোনো জায়গা নেই যেখানে তিনি দুর্নীতি করেননি। এবং দুর্নীতি করার জন্য ডিও লেটার দেওয়ার জন্য তার একটা স্পেশাল টিম ছিল, এরকম ভয়াবহ তথ্যও উঠে এসেছে কালবেলার রিপোর্টে। চলুন প্রফেসর ইউনূসের মেটিকুলাস ফয়েজ আহমেদ তৈয়বের মেটিকুলাস দুর্নীতির অভিযোগগুলো একটু খতিয়ে দেখি কি বলছে কালবেলা। যদিও রিপোর্টটা অনেক বড়, আমরা খণ্ডিত একটু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করে বোঝানোর চেষ্টা করব যে কি কি ঘটেছে প্রফেসর ইউনূসের সময়ে। সংস্কারের কথা মুখে বলে বলে মুখে ফেনা তুলে অন্যদিকে তার আড়ালে দুর্নীতির যে স্বর্গরাজ্য বানানো হয়েছিল সেগুলো এখন একের পর এক থলের ভেতর থেকে বেরিয়ে আসছে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের মেটিকুলাস ফয়েজ আহমেদ তৈয়ব। ফয়েজ আহমেদ তৈয়ব জীবনে 1 টাকার দুর্নীতি করেননি, নিষ্পাপ নিষ্কলুষ ফেরেস্তার মতো একজন মানুষ, নিজেকে সেভাবেই বর্ণনা দিয়েছেন তিনি। কিন্তু নিজেকে যেভাবে বর্ণনা দিয়েছেন তিনি, বিভিন্ন গণমাধ্যমে যে সকল ইনভেস্টিগেশন উঠে আসছে সেগুলো তো সেটা বলে না। তাহলে কি পত্রিকাগুলো মিথ্যা কথা বলছে? পত্রিকাগুলো মিথ্যা কথা বলে লাভ কি? প্রফেসর ইউনূস সরকার গণমাধ্যমের টুটি চেপে ধরে রেখেছিলেন, গণমাধ্যম একটি কথাও বলতে পারেনি তার সরকারের বিরুদ্ধে। এখন তার সরকার চলে যাওয়ার পরে একের পর এক থলের বিড়াল বেরিয়ে আসছে। আরেকটা বড় বিড়াল বের করে এনেছে কালবেলা। কালবেলার শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে ডিও লেটারে বিশেষ টিম ছড়ি ঘোরাতেন আইসিটি খাতে। ডিও লেটার দেওয়ার ক্ষেত্রেও বিশেষ টিম তৈরি করেছিলেন তিনি। কি বলছে সামান্য একটু চলুন জেনে দেখি। দুর্নীতির এন্তার অভিযোগ মাথায় নিয়ে সংসদ নির্বাচনের দুদিন পরই দেশ ছাড়েন তিনি। আর দেশত্যাগের পর থেকেই আরও নতুন নতুন দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে, যিনি আধা সরকারি সুপারিশপত্রের অর্থাৎ ডিও লেটার যেটাকে বলে, খুবই জনপ্রিয় শব্দ বাংলাদেশে। এমপিরা যে ডিও লেটার দেয়, মন্ত্রীরা যে ডিও লেটার দেয়, সেই ডিও লেটারের মাধ্যমে নিজের ঘনিষ্ঠজনদের সরকারি প্রকল্পে নিয়োগ দেওয়ার এক অনন্য নজির স্থাপন করেছেন। ডিও লেটার দিয়ে দিয়ে নিজের ঘনিষ্ঠ লোকদের তিনি বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন। প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে নিজের পছন্দের ব্যক্তিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন প্রকল্পে কনসালটেন্ট পদে নিয়োগ দেওয়ার মাধ্যমে একটি বিশেষ টিম গড়ে তোলেন ফয়েজ আহমেদ তৈয়ব। একটা টিমই তৈরি করেছিলেন এই অবৈধ কাজকাম করার জন্য। পরে রাষ্ট্র ও দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পে নিয়োগ পাওয়া এসব ব্যক্তিকে নিজেদের নির্ধারিত দায়িত্বের বাইরে ব্যবহার করা হতো ফয়েজের ব্যক্তিগত নির্দেশনা বাস্তবায়নে। অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদে তৎকালীন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী পরিচিতি পান দেশের আইসিটি খাতের মাফিয়া নামে। মাফিয়া হয়ে গিয়েছিলেন তিনি। তার ঘনিষ্ঠ এবং অনুগতদের সমন্বয়ে তথ্য প্রযুক্তি খাতের সরকারি প্রকল্প ঘিরে গড়ে ওঠে একটি সিন্ডিকেট বা চক্র, যারা নিয়ন্ত্রণ করত এই খাতের অধিকাংশ সরকারি প্রকল্পের কাজ। তা সে হোক সরকারের মন্ত্রণালয়, অধিদপ্তর বা কোনো সংস্থা, অধিকাংশ প্রকল্পেই একক আধিপত্য বিস্তার করে চক্রটি। ফয়েজ আহমেদ তৈয়বের অনুগত এই বিশেষ টিমের 3 অধিনায়ক হলেন এস এম আশরাফ, আজহার উদ্দিন অনিক
ও আসিফ শাহরিয়ার সুস্মিত। অভিযোগ রয়েছে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের শর্তে কাজের পরিধি ও দায়িত্ব যাই থাকুক না কেন ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের কাজে লাগাতেন ফয়েজ। তথ্য গোপন করে ডিও লেটারের মাধ্যমে বিশেষ টিম গঠনের কৌশল অবলম্বন করেন সাবেক এই আইসিটি সহকারী। গত বছরের 5 মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় তিনি নিয়োগ পেয়েছিলেন। এই যে নিয়োগের যে বিস্তর অভিযোগ, মানে তার বড় ভাই, তার কাছের মানুষ, নারী কেলেঙ্কারি, নানা ব্যাপার উঠে এসেছে কালবেলার এই দীর্ঘ ইনভেস্টিগেটিভ রিপোর্টে। এই ফটোকার্ডটা আপনারা দেখে নিন আরেকবার, যেখানে 4 জনের ছবি দেয়া হয়েছে। যে ছবিতে নাম 3 জনের নাম বললাম, সাথে ফয়েজ আহমেদ তৈয়বের নামও দেয়া হয়েছে। সেই যে নাম, সেই নামগুলোর মধ্যে রয়েছে এস এম আশরাফ, আজহারউদ্দিন অনিক, আসিফ শাহরিয়ার সুস্মিত। এই 3 জনকে দিয়ে 3 জনকে মানে 3 অধিনায়ক বানিয়ে তার দুর্নীতির স্বর্গরাজ্য পরিচালনার কাজ তিনি করেছেন। এবং আইসিটি খাতে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার এই সুযোগটা পেয়েছেন তিনি প্রফেসর ইউনূসের বিভিন্ন কাজ করার মাধ্যমে। কি কি কাজ করেছেন তিনি? গ্রামীণ ফোনকে তরঙ্গ বরাদ্দ দিয়েছেন টেন্ডার না, মানে উন্মুক্ত টেন্ডার না দিয়ে শুধুমাত্র গ্রামীণ ফোনকে দিয়েছেন। রবি, এয়ারটেল, বাংলালিংক তাদেরকে বঞ্চিত করেছেন। গ্রামীণ ওয়ালেটের লাইসেন্স দেওয়া হয়েছে এই মন্ত্রণালয় থেকে। অর্থাৎ তার মন্ত্রণালয় থেকে গ্রামীণ ফোন এবং গ্রামীণকে যা যা সুবিধা দেওয়ার দরকার প্রফেসর ইউনূস যা যা বলেছেন সবগুলো প্রফেসর ইউনূসকে দিয়ে নিজে আস্থাভাজন হয়েছেন। আস্থাভাজন হয়ে নগদ সহ, নগদে বহু নিয়োগের কেলেঙ্কারি রয়েছে তার, নগদে অর্থ লোপাটের ব্যাপার রয়েছে তার, বিভিন্ন খাতে বিভিন্ন প্রকল্প ব্যয় দ্বিগুণ 3 গুণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরকম হাজারো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অভিযোগের যদি আপনি ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন তাহলে বেরিয়ে আসবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। এর জবাব কে দেবে? অথচ এই সরকারটা সংস্কারের কথা বলতে বলতে মুখে ফেনা তুলেছে। ঐক্যমত্য কমিশনের বৈঠক করেছে সংস্কার করার জন্য দেশের। শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ বলতে বলতে রীতিমতো ক্লান্ত হয়ে গেছে। অথচ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে নিজেরাই ফ্যাসিস্টের আচরণ করেছে। শেখ হাসিনাকে দুর্নীতিবাজ বলে নিজেরাও দুর্নীতির মহোৎসব শুরু করেছে, যার কোনো মানে ব্যতিক্রম আমরা কিছু দেখিনি। শেখ হাসিনা সরকার অবশ্যই খারাপ অনেক কিছু করেছে এবং সেই কারণেই তো শেখ হাসিনা সরকারের বিদায় দিয়েছে তাদেরকে জনগণ। কিন্তু বিভিন্ন বিশ্লেষক বিভিন্নভাবে বলার চেষ্টা করেন কিংবা দাবি করেন যে বাংলাদেশের ইতিহাসে প্রফেসর ইউনূস সরকারের এই 1.5 বছরের চাইতে ভয়ঙ্কর সময় কিংবা ভয়ঙ্কর ফ্যাসিস্ট কিংবা ভয়ঙ্কর দুর্নীতির ইতিহাস তুলনামূলক যদি চিত্র আপনি আঁকেন, এর চাইতে বেশি কখনো 55 বছরের ইতিহাসে কেউ করতে পারেনি। অবশ্যই এক এক করে বেরিয়ে আসবে সেই সব তথ্য, যেমন এখন বেরিয়ে আসছে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ 24, নিউজ 24, কালবেলা সহ বিভিন্ন, মানবজমিন সহ বিভিন্ন পত্রিকায় এই মেটিকুলাস ব্যাপারগুলো উঠে আসছে। অবশ্য খুব কম উঠে আসছে প্রথম আলোর মতো 2-1টি পত্রিকায়, যারা নিজেরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তারা সেই ব্যাপারে টু শব্দটা করছে না। কারণ ওই সরকারের পেছনে অনেকেই বলেন যে প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপের একটা বড় ইন্ধন ছিল। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।